আমাদের ফার্মের নাম হচ্ছে পিগলেট প্যারাডাইস ফার্ম। এখানে পিওর ব্রিড আছে এবং এগ্রিকালচার নিয়েও আমরা কাজ করছি। আমাদের এগ্রিকালচারের এখানে কাজ হবে। এই প্রপার টোটাল আমাদের জমিটা আছে 3.5 বিঘার মতন। এবার আমরা আস্তে আস্তে করে আমরা সব গাছ লাগাচ্ছি, গাছ হচ্ছে এবং পিওর বীজ আমাদের এখানে পাওয়া যায়। তো এখন এই অ্যানিমেলের গ্রোথ গুলো দেখলাম খুব ভালো, তো এরা খাবার কি খাচ্ছে? উর্জা ফিট খাচ্ছে। উর্জা ফিটের রেজাল্টও খুব ভালো। প্রথম থেকে উর্জা ফিটই খাওয়াচ্ছে। তাই এরা ফার্স্টে এরা স্টার্টার খেয়েছে, স্টার্টারের পর তারপর গ্লোয়ার 80 কেজি অবধি এরা খেয়েছে। তারপরে এখন লিটারের দিকে যাচ্ছে। সঠিক ব্রিড আমাদের চুজ করতে হবে, এমনকি সঠিক ব্রিড যদি চুজ না করতে পারেন, যেখান থেকে আপনি ব্রিডিং সেটআপের জন্য পিগলেট নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, এবং সেখানে আপনাকে দেখতে হবে সেই ফার্মার ম্যানেজমেন্ট কিভাবে করছে, এমনকি লিটার সাইজ কি আছে। যে মায়ের কাছ থেকে আমরা বাচ্চা নেব, সে মা কতগুলো বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে। নমস্কার, আমি বৈদ্যনাথ মন্ডল। আমার বাড়ি হচ্ছে কলকাতায় দক্ষিণেশ্বরে। আমি এই যে ফার্ম করেছি, এটা হচ্ছে আলিপুর ডিস্ট্রিক্ট, বীরপাড়া, হরিপুরে। তাই এখানে আমাদের দীর্ঘদিনের এতে আমাদের 6 মাস হলো ফার্ম স্টার্ট করেছি এবং এই ফার্ম আমাদের এখন মোটামুটি চলছে। নমস্কার, আমি বিনিতা মন্ডল। আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। আমার বাবা তিনি, আমরা দুজনে একসাথেই প্রথমে চিন্তা ভাবনা করি যে আমরা পিগ ফার্ম করব। সেটা স্পেশালি আমাদের ইচ্ছে ছিল যে আমরা নর্থ বেঙ্গলে করব ফার্মটা। তারপরে এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়। তারপরে আমরা এখানে এই 6 মাস হলো আমরা ফার্মটা শুরু করেছি। হচ্ছে আমাদের গেট, এখান দিয়ে আমাদের এন্ট্রি গেট। এই আমাদের ফার্মের নাম হচ্ছে পিগলেট প্যারাডাইস ফার্ম। এখানে পিওর ব্রিড আছে এবং এগ্রিকালচার নিয়েও আমরা কাজ করছি। আমাদের এগ্রিকালচারের এখানে কাজ হবে। এই প্রপার টোটাল আমাদের জমিটা আছে 3.5 বিঘার মতন। এবার আমরা আস্তে আস্তে করে আমরা সব কিছু গাছ লাগাচ্ছি, গাছ হচ্ছে এবং পিওর ব্রিড আমাদের এখানে পাওয়া যায়। আমাদের ফার্মের লোগো হচ্ছে এটা। এখান থেকে আপনারা সবকিছু পেতে পারেন। এগ্রিকালচারের মধ্যে এখন আপাতত কি কি স্টার্ট হয়েছে? এখন সেইভাবে না, আমরা কিছু সব ছোট গাছ বসিয়েছি, কাঁঠাল গাছ বসিয়েছি এবং বিভিন্ন রকম ফলের গাছ আমরা লাগাচ্ছি আস্তে আস্তে। এখনো তো এই বর্ষার সময়, তো এখনই আমাদের সব গাছ এবার লাগানো হচ্ছে সব আস্তে। তাহলে এখানে আপাতত সবে মাত্র স্টার্ট হয়েছে। এদিকে দেখছি যে সবজিও আছে কিছু গাছ। এখানে সেফটিটা হচ্ছে মাস্ট, কেননা এই সামনেই তো আমাদের ফরেস্টের মধ্যে, এখানে প্রচন্ড হাতি আসে। সেই জন্য আমরা এখানে সোলার ফেন্সিং এর ব্যবস্থা করেছি, নাহলে রাত্রিবেলার দিকে অনেক হাতি আসে। এবং তার সাথে আমাদেরকে আরো জলের ব্যবস্থা, কারেন্ট, তার সাথে জেনারেটর সব রকমই রাখতে হচ্ছে। এই ফার্মে ব্রিড কি কি আছে? এই ফার্মে আপাতত ব্রিড আছে, ল্যান্ডরেস আছে, ডিউরক আছে, আর হ্যাম্পশায়ার আছে, আর লার্জ ব্ল্যাক ইয়র্কশায়ার একটা ব্রিড আছে। ওরা তো 25টা অ্যানিমাল আছে। প্রথমে যখন নিয়ে আসা হয়েছিল এদের বডি ওয়েট কত ছিল আর এখন কত হয়েছে? এদের বডি ওয়েট অ্যাপ্রক্স ছিল ওই 15 কেজি, 15-18 কেজি এইরকম করে বডি ওয়েট। আর এখন কত? এখন 100 কেজি পেরিয়ে গেছে। 5 মাসও হয়নি, 100 কেজি পেরিয়ে গেছে। এটা কি ব্রিডিং ফার্ম না ফ্যাটেনিং? এটা ব্রিডিং ফার্ম। আমাদের ফ্যাটেনিং ফার্ম আমরা প্রজেক্টটা স্টার্ট করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই সাইডে ফ্যাটেনিং ফার্মটা নিয়ে বাবা চিন্তা ভাবনা করছে, তো এটা নিয়ে বাবা কথা বললে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এখন আমাদের হাতে এই সময় আছে, কেননা এরা তো বাচ্চা দেবে, তারপরে আমাদের ফ্যাটেনিং এর দিকে আমরা যাবো। তার জন্য তার ঘর আমাদেরকে রেডি করতে হবে। আমরা আশা করছি আরো 2-3 মাসের মধ্যে তাই সেই ঘরও শুরু হয়ে যাবে। এবং সেখানে আমাদের অ্যানিমালের সেট আপ থাকবে মোটামুটি 200 প্লাস। 200 থেকে 250 এরকম একটা ফ্যাটেনিং সেটআপ আমরা রাখবো। মানে এখানে যতগুলো ফিমেল আছে তার যে বাচ্চা দেবে সেই বাচ্চাগুলোকে আমরা আবার ওখানে বড় করব। বড় হয়ে, আচ্ছা, প্রোডাকশনটা এখান থেকে করে
তাহলে এবার ব্রিড গুলো দেখি। এটা ল্যান্ড রেস তো? হ্যাঁ, এটা ল্যান্ডরেস আছে। তারপরে দেখতে পাবেন এখানে হ্যাম্পশায়ার আছে, লার্জ ব্ল্যাক আছে। বোর কোথায় আছে? বোর বোর এই যে প্রথম দুটো ঘরেই বোর আছে। এখানে একটা বোর আছে। এই বোরটা 100+ ওয়েট হয়ে গেছে। এদিকে আর একটা এটা? বোর আছে, এও আশা করি মানে অ্যাপ্রক্স এর 80 to 90 মধ্যে ওয়েট। ফার্মের ম্যানেজমেন্ট কিভাবে করছেন? ফার্মের ম্যানেজমেন্ট এই মুহূর্তে এমনি তো ফার্ম ক্লিন করা, খাবার দাবার দেওয়া, তার জন্য তো লোক আছেই। প্লাস যাবতীয় যা কিছু আপনারা সবাই জানেন, আমার হাজবেন্ড সম্রাট ও করে, আমিও করি। একসাথে আমরা ওদের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আমরা করছি। তো এখন এই অ্যানিমেলের গ্রোথ গুলো দেখলাম খুব ভালো, তো এরা খাবার কি খাচ্ছে? খাচ্ছে উর্জা ফিট খাচ্ছে। তা উর্জা ফিটের রেজাল্টও খুব ভালো, প্রথম থেকে উর্জা ফিটই খাওয়াচ্ছে। তাই এরা ফার্স্টে এরা স্টার্টার খেয়েছে, স্টার্টারের পর তারপর গ্লোবাল 80 কেজি অব্দি এরা খেয়েছে, তারপরে এখন মিটারের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন আপাতত সব ব্রিডার খাচ্ছে। এখন সব মিটার। এই যে দেখছি এগুলো হচ্ছে সবই তো ব্রিডার খাবার, সব ব্রিডার, যেটা জ্যাস্টেশন। এরপর তারপরে ক্রসিং হবে, ক্রসিংয়ের পর তারপরে আবার ল্যাকটেশন খাবার চলবে। খাবে। তাহলে এই ফার্মের ম্যানেজমেন্ট সম্বন্ধে তো জানলাম। তা এখন এই ফার্মের ট্রিটমেন্ট, চিকিৎসা কিভাবে কারা করছে? চিকিৎসার ব্যাপারটা ওটা আমার মেয়েই বলতে পারবে, কারণ ওই সব কিছু করে, ওরাই এরাই সব দেখাশোনা করে। হ্যাঁ, ওরাই ব্যাপারে ওরা বলতে পারবে। তো ট্রিটমেন্ট আমি করি, আমার হাজবেন্ডও করে। যখন যে অ্যাভেলেবেল থাকে, মানে দুজনকেই কাজ ভালোভাবে জেনে রাখতে হয়। কখন কে থাকছে সেটা তো একটা বিষয় করে। তো এই মুহূর্তে ফার্মে আমার কিন্তু বোর আছে, ও খুব অসুস্থ। বোরটা আপনারা দেখতে পারেন। এটা হ্যাঁ, ওর টেস্টাকেলসে জল জমেছে। তো ওর ট্রিটমেন্ট চলছে, এখন ওকে ইনজেকশন করা হয়েছে। এখনো দুটো ডোজ আর বাকি আছে, হলে ও কমপ্লিট হয়ে যাবে। ওদিকেও আরেকটা ফিমেল আছে, এখানে আছে, ওর জ্বর এসেছে। তো এইভাবে ট্রিটমেন্ট চলছে আমাদের। তাহলে এর এখন যে ট্রিটমেন্ট চলছে, এখন ইনজেকশন কি আর বাকি আছে? হ্যাঁ, ইনজেকশন এখনো ওর ডোজ দুটো বাকি আছে। এটা কমপ্লিট হলে আমি আজকে এখন আপনারা দেখতে পারবেন আমি ইনজেকশন করব। তারপরে আরেকটা ডোজ হলে ওর কমপ্লিট। তো আজকে আমি আর সম্রাট একসাথে এসেছি ভিডিওতে আপনাদের বেশ কিছু ব্যাপারে কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে সকলের হেল্প হয়। তো সম্রাট, আজকে আমি জিজ্ঞেস করব তোমাকে যে অ্যানিমেলের যে ব্রিড, এই যে ব্রিডগুলো আমরা দেখলাম ফার্মে, তো সেখানে ফার্মারদের উদ্দেশ্যে তুমি মানে ব্রিড চুজিং কতটা ঠিকঠাক, যে ব্রিড চুজ করা কতটা দরকার, তো সে বিষয়ে তুমি কি বলবে? নমস্কার। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি এখন পিগলেট প্যারাডাইস ফার্ম। তা বিনীতা আমায় কিছু কোশ্চেন করেছে, তা সেই বিষয়ে আমি বলবো। তা ফার্মিং করতে গেলে আমাদের সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ব্রিড। সবসময় আমি ব্রিডের ওপর ফোকাস বেশি করি, এমনকি ব্রিডিং সেট আপের উপর। এবার সঠিক ব্রিড যদি চুজ না করতে পারেন, সেই ক্ষেত্রে ফার্মের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। লিটার সাইজ সেরকম কোয়ান্টিটি বাচ্চা পাওয়া যায় না, তার সাথে সাথে যে বয়সের তুলনায় যে গ্রোথটা হওয়া দরকার, সেই গ্রোথটা আমরা পাচ্ছি না। যে ব্রিড চুজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতে হবে পিওর ব্রিডটা কোথায় পাচ্ছি। যে পিওর ব্রিডের সাথে সাথে তার সাথে লক্ষ্য রাখতে হবে ব্লাড লাইন কি আছে, এবং যেখান থেকে আমরা যে ব্রিডটা নিয়ে আসছি, আপনাদের জানতে হবে ব্রিড মার্কেটে প্রচুর রকমের জিনিস ব্রিড আছে। মার্কেটে যে কোনো আপনি জিনিস কিনতে যান, তার মধ্যে সঠিক আর ভেজাল, একটা সঠিক জিনিস থাকে, একটা খারাপ জিনিস থাকে, নিম্নমানের জিনিস থাকে। তা এটা চিন্তা ভাবনা করলে ভুল করলেও চলবে না যে শূকর মানেই
যে কোনো প্রজাতি মানে দেখতে এরকম নাকটা ভোঁতা কিংবা সাদা ব্ল্যাক গেরুয়া কালার, মানে শূকর মানে যে সব একই জাতের এবং কি একই মানে পিওর ব্রিড, না ক্রস ব্রিড, না F1, না F2, না ইনব্রিডিং, এই জিনিসটা আমরা সবসময় ভুল করি। এবার সেই জিনিসটা আমাদের মাথায় রেখে সঠিক ব্রিড আমাদের চুজ করতে হবে, এবং কি সঠিক ব্রিড যদি চুজ না করতে পারেন, যেখান থেকে আপনি ব্রিডিং সেটআপের জন্য পিকলেট নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, এবং সেখানে আপনাকে দেখতে হবে সেই ফার্মার ম্যানেজমেন্ট কিভাবে করছে, এমনকি লিটার সাইজ কি আছে। যে মায়ের কাছ থেকে আমরা বাচ্চা নেব সে মা কতগুলো বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে, তার ব্লাড লাইন কি আছে, সে কোন ব্রিডের, এমনকি যার সাথে সে ক্রসিং হয়েছে, যে বাচ্চা আমরা নিচ্ছি তার বাবাটা কেমন, তার বাবার বডি ওয়েট কত, বাবার বয়স কত, মায়ের লিটার সাইজ কত, মানে কতগুলো করে বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে। এবার আপনি নর্মালি একটা সাধারণ সংক্ষেপে বলছি, পিক যখন আপনি নিতে যাবেন দেখবেন যে কিছু কিছু মা আছে 4-5টা করে বাচ্চা দিচ্ছে। এবার সেই বাচ্চা আপনার দেখতে নাদুস নুদুস এমনকি গোল এরকম দেখতে ভালো লাগবে, কিন্তু আপনাদের মাথায় এটাই রাখতে হবে যে মায়ের বাচ্চা দেওয়ার ক্ষমতা 4টে 5টা 6টা 7টা 8টা যদি লিটার সাইজ হয়ে থাকে, তাহলে কখনো এটা আশা করলে চলবে না যে সে দেখতে ভালো বলে আমার পছন্দ হয়েছে বলে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে ব্রিডিং সেটআপের জন্য মা রেডি করলাম। এবার যে মায়ের লিটার সাইজ 4, 5, 6, 7টা 8টার বেশি নয়, সে বাচ্চা কখনো কোনো সময় ব্রিডিং সেটআপের জন্য বেশি সংখ্যক বাচ্চা দেওয়ার ক্ষমতা তার থাকবে না। আপনাকে কম করে 10+, 10+, মানে 10-এর উপরে বাচ্চা দেওয়ার ক্ষমতা যে মায়ের আছে সেই বাচ্চা আপনাকে চুজ করতে হবে। তার সাথে সাথে ব্রিড কিভাবে ক্রসিং করাতে হয়, হিট ম্যানেজমেন্ট আছে, ব্লাড লাইন কি আছে, কোন ব্লাড লাইনের সাথে কিভাবে ক্রসিং করাবেন, ইনব্রিডিং যেন না হয়, এইসব টপিকগুলো আছে। প্রত্যেকটা বিষয়ের দিকে যদি নজর রেখে ব্রিড চুজ করা যায় তাহলে একমাত্র ভালো সেখান থেকে প্রোডাকশন আমরা পাবো, তাই তো? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো এবার আসি আরেকটা কথায়, প্রশ্নে, যে এই যে পশুর যে গ্রোথ, তার জন্য ফিড কিরকম হিসাবে মানে দেওয়াটা দরকার, তবে একটা গিয়ে আমরা যেটা দেখি যে 6 মাসে 100 কেজি যে হবে সেই ফিডের পিকটা। ব্যাপারটা সব থেকে আমাদের গুরুত্ব দেওয়ার বিষয় হচ্ছে, আমরা সবসময় ফিডের ফোকাস রাখি কোথায়, যে কত কেজি খাইয়ে কত কেজি বডি ওয়েট গেইন করি। মেন ব্যাপার হচ্ছে আমাদের ব্রিডিং সেটআপে, মানে মাকে আর যে ক্রসিং করবে সে বোর্ডটাকে সঠিক খাবার দেওয়ার দরকার, সে সঠিক ব্যালেন্স যুক্ত খাবার, যাতে এমন খাবার যে খাবার খাইয়ে তার পেটের বাচ্চা যেন সঠিক নিউট্রিশন, সঠিক প্রোটিন, সঠিক পুষ্টি, সঠিক ভিটামিন যেন পায়। এমন খাবার হলো যেমন কি তার ফ্যাট বেশি হয়ে গেল, তাহলে বাচ্চার কোয়ান্টিটি কমবে। তার সাথে সাথে তার খাবারের এমন কিছু একটা পরিমাণ কম বেশি আছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডেলিভারি হওয়ার সময় বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে ফার্মার। তা ব্রিডিং সেটআপের জন্য এমন ব্যালেন্স খাবার দরকার যাতে মা খালি পেটের যে বাচ্চা থাকবে ওই খাবারে যেন তার পেটের মধ্যে বাচ্চা যেন সুস্থ সবল থাকে, এমনকি ওভার ফ্যাটি যেন না হয়, এমনকি লিটার সাইজ যেন সঠিক থাকে। আচ্ছা, তো এটা গেল মানে ব্রিডিং সেটআপের জন্য এই একটা জিনিস গেল। আর একটা হচ্ছে যখন এই যে ফ্যাটেনিং এর ক্ষেত্রে, যেটা ফার্মারদের একটা বিষয় থাকে যে 6 মাসের মধ্যে 100 কেজি করতে হবে অ্যানিমালকে, তো সেই ক্ষেত্রে মানে ফিড কি পরিমাণ কিভাবে দেওয়া হলে তবে সেটা 6 মাসে 100 কেজি, কারণ অনেকের ক্ষেত্রে এরকম হয় যে 7 মাস 8 মাস পেরিয়ে যাচ্ছে, তখনও গিয়ে হয়তো 70-80 কেজি এরকম হয়ে আছে। এই বিষয়ে বলতে ফার্স্ট একটা কথাই আমি বারবার বলি, সেক্ষেত্রে যেমন সঠিক খাবার, সঠিক ম্যানেজমেন্ট আর সঠিক ব্রিড, সঠিক আবহাওয়া, সঠিক জল, এইগুলো তো ম্যাটার করছে। তার সাথে সাথে যে সঠিক বডি ওয়েট গ্রোথ করছে না, কোনো না কোনো কিছু ভুল আছে ফার্মারের। আচ্ছা, ব্রিডের ভুল হতে পারে, না ম্যানেজমেন্টের হতে পারে, নাহলে খাবারের হতে পারে। এবার যে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি, হয়তো সেই খাবারটা ভালো আছে কিংবা আদার্স অন্য কিছু জিনিস ভালো নয়, সেই জন্য আসছে না। আচ্ছা, হয়তো ম্যানেজমেন্ট ভালো আছে, হয়তো খাবার ভালো নেই।
এমন এমন দেখা যায় যে ফিড খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে, তার সাথে সাথে কি আলাদা সাপ্লিমেন্ট। ফার্মারদের মনে একটা চিন্তা ভাবনা কি, আমরা যে প্রোডাকশন করব, হুম প্রোডাকশনটা যদি সঠিকভাবে করানো যায়, বাচ্চা যদি পুষ্টিগত জন্মগ্রহণ করে, হুম সেই ক্ষেত্রে আদার্স অন্য কিছু বাজারে মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম এইসব কোনো কিছুই দরকার পড়ে না। আর বাচ্চা যদি জন্মগ্রহণ করার সময় যদি পুষ্টিগত ভাবে জন্মগ্রহণ না করে, যদি সঠিক বডি ওয়েট দিয়ে জন্মগ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি বাজারে যতই যাই কিছু খান না কেন না, কিছুই আর সেক্ষেত্রে সেটা কাজ আসবে করবে না, সেগুলো কোনোটাই। বেশ। একটা জিনিস বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেটা আমরা ম্যাক্সিমামই সব ফার্মাররাই ভুল করি, এমনকি সেই দিকে আমরা কোনো সময় লক্ষ্যই রাখি না, যে মানসিক হেলথ, যে পিগের অ্যাক্টিভিটি, পিগ ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি কি আছে, তার মানসিক চিন্তা ভাবনা কি, সে মানসিক হেলথ কতটা, তাকে কতটা ভালোবাসলে সেই হেলথের, মানসিক হেলথের প্রয়োজন। এমনকি যে আমরা কোনো কিছু অসুস্থ হলেই আমরা আগে দেখি গিয়ে ট্রিটমেন্ট করব। এবার ট্রিটমেন্ট তো করছি, আমরা ইঞ্জেকশন পুশ করছি, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে সঠিক ইঞ্জেকশন পুশ করার সাথে সাথেও সে হয়তো রিকভারি হচ্ছে না। কেন হচ্ছে না? তার মানসিক হেলথের দিকে আমরা গুরুত্ব রাখছি না। যে মানসিক হেলথটা কতটা ইম্পর্টেন্ট, তা সেটা নিয়ে আমি বিনিতাকে কোশ্চেন করব, যে মানসিক হেলথটা কতটা দরকার, কতটা গুরুত্বপূর্ণ, সেই দিকে ফার্মারদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। দেখো, মেন্টাল হেলথে গুরুত্ব দেওয়াটা ফার্স্ট অফ অল খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের নেচারে যত অ্যানিমালস আছে তাদের প্রত্যেকেরই একটা, যেমন ফিজিক্যাল হেলথও আছে, মেন্টাল হেলথও আছে, মানুষের আছে, সমস্ত প্রাণীর। তো শূকরের ক্ষেত্রে যেটা কি, যখন শূকর আমরা এইভাবে পালন করছি, আমরা যেমন শূকরের স্বাস্থ্যের দিকে নজর রাখছি, সেরকম তার মানসিক অবস্থা কেমন আছে সেই দিকে আমরা সমানভাবে লক্ষ্য অনেক সময় দিয়ে থাকি না। যেমন ট্রিটমেন্টের কথাটাই সম্রাট আমাকে যেটা বললো, একটা ছোট্ট করে আমি বলি, যে ধরুন কোনো অ্যানিম্যাল ফার্মে অসুস্থ, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা দেখলেন যে প্রথম দিন হয়তো খাবার খেলো না অ্যানিমালটা। এবার অনেক ফার্মার কি করে, সেখানে বুঝতে পারে না হয়তো, হ্যাঁ ঠিক আছে, অ্যানিমালসদের এক এক সময় এক এক রকম মুড থাকে, বা রোজ ওদের খাবার ইচ্ছা থাকে না বলে জিনিসটাকে এড়িয়ে যান। তো একদিন এড়িয়ে গেলেন, দুদিন এড়িয়ে গেলেন, গিয়ে এবার অরিজিনাল যে ওর কি রোগ হয়েছে সেটা প্রথম মুহূর্তে কি হলো তাহলে ধরা পড়লো না। যেই মোমেন্টে অ্যানিমালটা হেল্প চাইছিল, যে হ্যাঁ আমার ট্রিটমেন্ট করো, আমাকে আমার হেল্প করো, যেখান থেকে ও সুস্থ হতে পারতো, সেই টাইমটা ওভার হয়ে গেল। গিয়ে যখন আলটিমেট টাইম, যখন দেখছেন আর কিছু করার নেই, তখন গিয়ে আপনি তাকে ট্রিটমেন্ট স্টার্ট করছেন। সেই মোমেন্টে অলরেডি সে মানসিকভাবেও এতই ভেঙে পড়েছে, সেও বুঝতে পারছে যে আমার আর যতই ট্রিটমেন্ট করুক আমি আর এখান থেকে ফিরে আসতে পারবো না, হবে না আমার দ্বারা আর। তো তখন আপনি যাই মেডিসিন ওকে দিন না কেন, সেটা আর কাজও করবে না, কারণ ও মানসিকভাবেই আর সুস্থ হতে চায় না। তো সেক্ষেত্রে সবসময় যখনই কিছু নোটিস করবেন অ্যানিম্যালদের মধ্যে যে একটু বিহেভিয়ারে চেঞ্জ হচ্ছে, কিছু হচ্ছে, নর্মাল রেগুলার যেমন থাকে সেরকম সে নেই, তো সঙ্গে সঙ্গে তাকে নোটিস করুন এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত অ্যাক্টিভিটিস লক্ষ্য করে সেই মতো সাজেশন নিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করুন, তবে সেখান থেকে সেটা রিকভার করা পসিবল, আদারওয়াইজ পসিবল হবে না কখনোই। তাহলে আমরা হিসাব মতন দেখতে গেলে, এটা যদি আমরা মানুষ দিয়ে তুলনা করি, মানুষের সাথে চিন্তা ভাবনা করি, তাহলে সব কিছু দেখতে গেলে, যে পিক যেমন একটা সময়ে, যে সময় ট্রিটমেন্ট দরকার সেই সময় যদি না হয় ট্রিটমেন্ট, সেই সময় যদি ওকে দেখাশোনা যদি না করানো হয়, সে নিজে থেকে হাল ছেড়ে দেয়। যেমন মানুষের ক্ষেত্রে ঠিক মানুষের ক্ষেত্রেও তুমি দেখবে, ধরো কোনো মানুষ, সে মানে একটা লং টাইম ধরে সে বিছানা শয্যা হয়ে আছে, তাকে কেয়ার করার কেউ নেই, কথা বলার কেউ নেই, কিছু নেই, সে পড়েই আছে, তার কি মনে হবে আমি চলে যেতে পারলেই বাঁচি। হ্যাঁ, তার মনে চিন্তা ভাবনা এটাই থাকবে যে আর বাঁচতে চাইবে না সে, না ডাক্তার দেখানোর কেউ নেই, আমাকে খাবার দেওয়ার কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার কিংবা ওষুধ দেওয়ার কেউ নেই, তখন সে নিজের থেকেই সে গিভ আপ করে যাবে। তারপর যখন দেখছো যে আর কিছু করা যাবে না, লাস্টে গিয়ে ট্রিটমেন্ট করছে, তখন আর কি হবে, কিছুই হবে না, নিজে থেকে একটা চিন্তা ভাবনায় হারিয়ে। হ্যাঁ, এটাই বিষয়। আর একটা ব্যাপার যেটা বলার, সেটা হচ্ছে সবসময় না পিগকে, বিশেষ করে ব্রিডিং অ্যানিম্যাল যারা আছে, দেখুন অ্যানিম্যালসরাই হচ্ছে ফার্মের সম্পদ। তো
ব্রিডিং মাদার যারা থাকে তাদেরকে সবসময় চেষ্টা করবেন খুব ভালো এনভায়রনমেন্ট দেওয়ার, খুব ভালো তাদেরকে তাদের সাথে তাদেরকে খুব কেয়ার করার, একটা ভালো রুটিন তৈরি করার, যে রুটিনের মধ্যে ওরা খুব সুন্দরভাবে একটা সুস্থ সবলভাবে তারা বাঁচতে পারে। সব থেকে ভালো হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট বলতে বোঝায় যেটা, যে একটা পরিবেশ সেটা তো ডেফিনেটলি ভালো হওয়া দরকার, তার সাথে সাথে হচ্ছে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন করা। অনেক ফার্মাররা কি করে, মানে আমরা বিভিন্ন রকম ফার্ম ভিজিট করে আমাদের আমরা দেখেছি এরকম যে কোথাও হয়তো খুব নোংরা জমে আছে, চারিদিক থেকে দুর্গন্ধ আসছে। তো যত নোংরা আপনার ফার্ম থাকবে সেখানে কখনোই আপনার অ্যানিমাল সুস্থ হয়ে ভালো মস্তিষ্ক নিয়ে বাঁচতে পারবে না, কখনোই পারবে না। তাকে সবসময় হাইজিন মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টাইম টু টাইম এসে নোটিস করা, কেয়ার করা, তাদের যে ফিড যে চার্ট আছে রেগুলারের, আমরা সবসময় সেম ফিড তাদেরকে খাওয়াতে থাকি রেগুলার। অনেক সময় দেখবে যে ওদের না একটু মুড সুইং হয় ডেইলি। দেখো, তোমাকেও যদি রোজ এক খাবার খেতে দেওয়া হয়, তুমি কি খাবে? কখনোই খাবে না, ওদের একটা মুখে রুচি চলে যাবে। তখন তাদেরকে সেই পরিমাণ, ওদেরও বিভিন্ন ধরনের খাবার থাকে, একটু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করবেন, যে একটু যদি কিছু দেওয়া যায়। এই জিনিসগুলো যদি নজরে রাখা যায় তাহলে আপনার পিগের হেলথ, মেন্টাল হেলথ বিশেষ করে খুব ভালো থাকবে। যেটা আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একই খাবার খেয়ে খেয়ে কি হয়, দেখা যায় ওর কোনো কিছু প্রবলেমই নাই, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু খাবার খাচ্ছে না পর্যন্ত। সেক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা করে থাকি, মিষ্টি জাতীয় কোনো খাবার তাদেরকে দেওয়া হয় মুখের টেস্ট ফেরানোর জন্য। তারপরে দেখবেন যখন অ্যানিমাল হিটে থাকে, হ্যাঁ, তো হিটে যখন থাকে বা তাদের ডিউরিং প্রেগনেন্সি অর আফটার প্রেগনেন্সি, এই টাইমগুলোতে ওদের খুব মুড সুইং হয়, কখনো ডিপ্রেস থাকতে পারে, কখনো অ্যাগ্রেসিভ থাকতে পারে। তো বিভিন্ন রকম বিহেভিয়ার তারা সেই সময় করে থাকে। তাদের সেই বিহেভিয়ারগুলোকে ভালোভাবে অ্যাকনলেজ করা দরকার এবং সেগুলোকে সেই মতো ওরা যেরকম বিহেভিয়ার করছে তার অ্যাকর্ডিং বিহেভ আপনাদের করতে হবে। আদারওয়াইজ কিন্তু ধরুন আপনি দেখছেন যে কোনো একটা পিগের মুড সুইং হচ্ছে বা সে অ্যাগ্রেসিভ হয়ে আছে, সেই সময় আপনি তাকে সে হাট করে একটা মারা করা, এরম ভাবে সরিয়ে দেয়, এই যে বিহেভিয়ার গুলো করা, এইগুলো কিন্তু ওদের খুব মানে মনে লাগে, যে জিনিসগুলোতে ওদেরও খুব খারাপ লাগে। এই জিনিসগুলোতে আপনারা সবাই জানেন যে পিগ একটা খুব ইন্টেলিজেন্ট অ্যানিমাল। যেমন মানুষ সবকিছু বুঝতে পারে, আজকে আপনার সাথে যদি কেউ খারাপ বিহেভিয়ার করে আপনি যেমন সেটাতে কষ্ট পাবেন, ওরাও কিন্তু সেগুলোতে কষ্ট পাবে। তাই এই জিনিসগুলোতে সবসময় আমি বলবো যে নজর রাখবেন। নিজের ফার্মের অ্যানিমাল যেমন আপনার ফার্মের সম্পদ, সেই সম্পদকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য যা যা করা দরকার, ওদের ভালোবাসা দিন, খুব কেয়ার করুন, আদর যত্নে ভালোভাবে তাদেরকে রাখুন। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে বেশ কিছু টিপস জানতে পারলেন। সেক্ষেত্রে আপনাদের আশা করি অনেক হেল্প হবে। তো এইরকম বিভিন্ন ধরনের টিপস পাওয়ার জন্য, ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা আমাদের প্রশ্ন করবেন। আমরা এক এক করে ভিডিওয়ে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে এরপর আমরা আসতে থাকবো ভিডিওতে। এবং এই সমস্ত বিষয় প্রশিক্ষণ নেবার জন্য আমাদের যে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, যেটা ISO অথরাইজড, সেখান থেকে আপনারা ট্রেনিং কোর্স নিতে পারেন। সেখানে কোর্সের ব্যাপারটা সম্রাট একটু ভালোভাবে বুঝিয়ে বলুক। যারা জানেন তারা তো জানেন, এছাড়াও যারা জানেন না তাদের জন্য একটু তুমি বলো। ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটে সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখতেই পান যে 3 দিনের প্রশিক্ষণ হয়। আগে থেকে অগ্রিম নাম রেজিস্ট্রেশন করতে হয় আপনার সিট কনফার্মের জন্য, 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে। এমনকি আপনার যে কোনো আইডি নেওয়া হয়, এটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড বা আদার্স অন্য কিছু, যে দেখে যে আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে। আর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট আপনারা জানেন যে কৃষ্ণনগরে আছে। আমরা এখন আলিপুরদুয়ারে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট নতুন করে আবার একটা ব্রাঞ্চ খুলতে চলেছি। আপনারা ভিডিওর মাধ্যমে সমস্ত বিস্তারিত কবে, কখন, কি ডেটে কবে ট্রেনিং হচ্ছে এবং কি কোথায় হচ্ছে, আপনারা সমস্ত বিষয়ে জানতে পারবেন।
এবং এই আলিপুরদুয়ারে আমাদের যে বীরপাড়ায় এই ফার্মটা রয়েছে, এই ফার্মের সারাউন্ডিংস কোনো এরিয়াতেই আমরা চেষ্টা করছি ব্রাঞ্চটা ওপেন করার, যাতে করে আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে যে সমস্ত চাষিরা রয়েছে তাদের কৃষ্ণনগর গিয়ে যাতায়াত করে ট্রেনিং করা এটা খুব অসুবিধা হয়ে পড়ে। তো উত্তরবঙ্গের যত চাষিরা রয়েছে তাদের সুবিধার্থে আমরা এখানে ব্রাঞ্চটা খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা স্টার্ট করতে চলেছি। সেই বিষয়ে আপনারা আপডেট পেয়ে যাবেন যে কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, এবং যারা যারা ইচ্ছুক তারা আমাদের নাম্বার এখানে দিয়ে দেওয়া হবে নিচে, সেখানে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নিজেদের নাম রেজিস্ট্রেশন করাবেন।